আচ্ছা, আজকে কি জানেন যে আমাকে কি টপিক দেওয়া হয়েছে? আপনারা বলুন তো। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপোর্টিং রিয়েলিটি? এটার মানে কি? ধারণা আছে আপনাদের? ধারণা নেই। আচ্ছা, আমি বোধহয় মানে রিপোর্টিং রিয়েলিটি কি জিনিসটা আপনাদের কি খুব একটা ধারণা আছে? ওকে, ফাইন। এমনিতেই যখন আমরা রিপোর্টিং এর কথা বলি যে আমার রিপোর্টিং বস হচ্ছে উনি, আমার রিপোর্টিং বস হচ্ছে সে, একটা রিপোর্টিং এর ব্যাপার আছে। আর সাংবাদিকতায় রিপোর্টিং বলে একটা শব্দ আছে, সেটা কি আপনারা শুনেছেন? আচ্ছা, ধরুন রিপোর্টার, সে কি করে বা উনি কি করেন সেটা কি জানেন আপনারা? তথ্যকে উপস্থাপন করে। আপনারা বেসিক জার্নালিজমের ক্লাস করেছেন। সংবাদ কি আর সাংবাদিকতা কি আমাকে কি ছোট্ট করে একটু বোঝাতে পারেন আপনারা? কেউ, যে কেউ একজন। মানে আপনারা দেখলাম যে গতকাল ক্লাস করেছেন না সারাদিন, মানে বলা যায় যে ৯টা থেকে ৫টা অবধি, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আপনারা ক্লাস করেছেন, রাইট? আমি বলছি যে বেসিক জার্নালিজম এটা কি জিনিসটা? আমি কিন্তু আপনাদেরকে শেখাতে পারবো না। আমি বলছি যে আমি আপনাদের সঙ্গে ধরেন খুব আপনারা একটা বন্ধুর সঙ্গে কথা বলেন, আমি আপনাদের সঙ্গে ওরকম কথা বলছি মানে যে আমার জীবনের কিছু অভিজ্ঞতা আছে, আমি সেগুলো আপনাদেরকে বলবো। আপনাদের জীবনের কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আমি আপনাদের কাছ থেকে শুনবো, রাইট? ধরেন আমি বয়সে বড়, তার মানে এই না যে আমি অনেক কিছু জানি। আর আপনি বয়সে ছোট, তার মানে এই না যে আপনি কম জানেন। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? না, আমি না আপনাদেরকে আরেকটু স্বতঃস্ফূর্ত চাই। কি নাম আপনার? নিশাত সাবা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবা? মানে সাবা নামের অর্থ কি জানেন? শুভ কিছু, রাইট? ও মাই গড। আপনার কি নাম? রাইট, সাথী। গুড। আপনার? কার বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। মারামারি করেন এরকম কেউ আছেন? আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায়? কোথায়? মেইন টাউনে? আচ্ছা, আমি বলছি যে যখন আপনারা সাংবাদিকতা করবেন তখন মানে সবচেয়ে বড় দরকার হচ্ছে কি বলেন তো, মানে সাংবাদিকতার জন্য? আচ্ছা, আমাকে যেই সাবজেক্ট দেওয়া হয়েছে বা যে ইস্যু দেওয়া হয়েছে রিপোর্টিং রিয়েলিটি, আমি সেটা বললে না আপনারা খুব একটা কমিউনিকেট করতে পারবেন না। কারণ হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে গত একদিনের আপনাদের ক্লাস, সেটা যতটা না ক্লাস তার চেয়ে বেশি আপনারা ইন্টারাকশনটা বোধহয় কম হয়েছে কিনা আমি জানি না। আমি বলছি যে আপনাদের বেসিক সংবাদ সাংবাদিকতা এই জিনিসটা কি বোঝানো হয়নি? ধরেন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি ঘটলো সেটা তো উপস্থাপন করা সাংবাদিকের কাজ। তো সেটা সে কিভাবে উপস্থাপন করে? আমাকে যখন বলা হলো রিপোর্টিং রিয়েলিটি, আমি রিপোর্টিং রিয়েলিটি ভাবতে গিয়ে দেখলাম যে রিপোর্টিং রিয়েলিটির সবচেয়ে বড় না, ড্রপ করেন, কনসেন্ট্রেশন খুব ব্রেক করছে, এটা করা যাবে না। আমি বললে তারপর করবেন, ঠিক আছে? আমি বলছি যে আমার সবচেয়ে বড় যেটা মনে হয়েছে রিপোর্টিং রিয়েলিটির, মানে রিপোর্টিং এর বাস্তবতা কি? রিপোর্টিং এর বাস্তবতা হচ্ছে ধরেন আপনি কোনো একটা রিপোর্ট করলেন, ওর পক্ষে গেল, আপনি খুব ভালো সাংবাদিক। যখনই বিপক্ষে যাবে আপনি খুবই পচা সাংবাদিক, হলুদ সাংবাদিক, আপনি টাকা খান, এই এটা। আমি রাইট অর রং বলুন তো? ধরেন কোনো কারণে একটা সংবাদ আপনার বিপক্ষে গেল, তখন আপনার মনে হবে যে আপনি আমি ঠিক কাজ করিনি। আমি কি বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না আপনাদেরকে? মানে সাংবাদিকতার কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে। আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, ধরেন আপনি ঝড় ঝঞ্ঝা হচ্ছে, আপনার কিন্তু যেতে হচ্ছে রিপোর্টিং করতে। মারামারি হচ্ছে, যেতে হচ্ছে। আগুন লাগছে, যেতে হচ্ছে। পাহাড়ের সমস্যা হচ্ছে, যেতে হচ্ছে। র্যাংস ভবন ধসে পড়ছে, যেতে হচ্ছে। বিএনপির প্রোগ্রাম হচ্ছে, যেতে হচ্ছে। আগুন লাগছে, যেতে হচ্ছে। মানে আপনাকে ভয় পেলে হবে না, আপনাকে পথে থাকতে হবে। পাশাপাশি আপনার সবচেয়ে বড় দরকার হচ্ছে কি জানেন? মানে আমরা অনেক সময় বলি না, আমি জানি না আপনারা খুব বেশি নবীন বলে আমি সেই কথাগুলো বলছি না। আমি বলছি যে ধরেন একটা রিপোর্টার হওয়ার জন্য কিছু তো যোগ্যতা লাগে, কোয়ালিটি লাগে, রাইট? ধরুন আপনাকে বলবে, মানে একাডেমিক ক্লাসে আপনাকে শিখাবে আপনার সততা লাগবে, আপনার প্রমিত বাংলায় কথা বলতে হতে হবে। প্রমিত বাংলা মিন্স আমি বলছি ধরেন
শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। ধরেন আপনারা কখনো গল্প কবিতা পড়েন, কি যেন ছোটবেলায় পড়েছেন যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রাইট, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। কিন্তু আমি না, মানে আমি আপনাকে ইন্টারাকশন করছি এভাবে, আমি প্রমিত বাংলায় কথা বলতে পারি না। যা উচ্চারণে প্রকাশ হয় আমি সেটাকে বলি প্রকাশ, যা মেঘ হয় আমি বলি ম্যাঘ। তার মানে আপনাদেরকে ম্যাঘ, তেল, বেল এগুলো বলা যাবে না। মেঘ, তেল, বেল, প্রকাশ না হয়ে প্রকাশ, মানে প্রমিত বাংলায় কথা বলতে হবে। আমি বললাম, আমি বলছি এই কারণে যে মানে আমি পারি না মানে আপনারা পারবেন না তা না। আমি না পারি, আমি ব্যর্থ মানুষ সেটা হোক, কিন্তু আপনারা পারেন। আমি কি ইন্টারাকশনটা আপনাদেরকে বোঝাতে পারলাম? ওকে ফাইন। তাহলে সততা কি? মানে আপনার একটা রিপোর্টার যদি সৎ না থাকে তাহলে তার ভিত্তিটা মজবুত হয় না। এখন সততার সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নাই। আপনার কাছে যেটা সৎ আরেকজনের কাছে অসৎ হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে। কিন্তু একটা বেসিক জিনিস তো আছে। বেসিক জিনিস মানে ধরেন, মানে আপনারা কারে চিনবেন? পরীমণি ধরলাম। ঠিক আছে? এখন পরীমণিকে নানা সমালোচনা থাকতে পারে। কিন্তু তাকে কি আপনি মানে অসুন্দর বলবেন? মানে এরকম কখনো মনে হয়? তার অন্য কোনো কন্ট্রোভার্সি থাকতে পারে। সেটা আমি বলছি। দৃশ্যত যদি কেউ না জানে যে সে পরীমণি, তাকে তো সুন্দর বলবেন। আমি বলছি যে কিছু বেসিক জায়গা থাকে সততার, সেই সততাটা আপনার থাকতে হবে। না হলে হবে কি, আপনি যদি সৎ না থাকেন আপনি প্রশ্নবিদ্ধ হবেন। সবার আগে কাজের প্রতি ভীষণ রকমের ভালোবাসা থাকতে হবে। কারণ আমাদের সঙ্গে কিন্তু আপনার একটা মানে বড় রকমের একটা বয়সের গ্যাপ আছে। এটা বুঝতে পারছেন? ধরেন আমি নিয়ার অ্যাবাউট 50, 52, আপনারা হয়তো মানে কত 20, 22 এরকম হবেন বা আরো কম। আমি বলছি যে ভালোবাসতে হবে। মানে ভীষণ রকমের ভালোবাসতে হবে। ভালোবাসা হচ্ছে মানে কি? ধরেন আমার বাচ্চা, আমি যখন ঘরে যাই, আমার ২ টো মেয়ে বাচ্চা, ঘরে যাওয়ার সঙ্গে, সঙ্গে যখন আমি নক করি, পাপ্পা এসেছে দৌড়ে আসে। আমিও এক রকমের পাগল হয়ে তাদেরকে ধরি। বলে যে, "পাপ্পা তুমি কিছু এনেছো?" আমি বলি, "না।" বলে, "পাপ্পা তুমি পচা পাপ্পা" বলে ২ জনকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আমি বলছি যে তখন আমাদের মধ্যে এক ধরনের হরমোন কাজ করে। আমার মেয়ের সঙ্গে বাবার, যে আমার ওকে না দেখলে ভালো লাগে না। ধরেন ও মানে জ্বর উঠছে, আমি দেখলাম, আমি ১ম কাজ হচ্ছে যে মানে নামাজের বিছানাটা নিয়ে আল্লাহকে ডাকি যে, "আল্লাহ তুমি মানে আমার বাচ্চাটাকে ভালো করে দাও।" মানে আল্লাহ মানে মানে এরকম বলি যে মানে ওর দুঃখ কষ্টটা তুমি আমাকে দাও। বাট ওইটা তুমি কনভার্ট করে দাও। আমি বলছি যে আপনি যখন কাজ করেন কাজটাকে কি ভালোবাসেন সেভাবে? মানে ঠিক ঐরকম করে কি ভালোবাসেন? আপনার কি যত্ন আছে কাজটার প্রতি? ইনটেনসিটি কতটা? তীব্রতা কতটা আপনার? আপনি কি চান যে আপনি রিপোর্টিং করতে? যদি আপনি সত্যিকার অর্থে রিপোর্টিং করতে চান, ভালো উচ্চারণ, খারাপ উচ্চারণ, সাদা, কালো, সুন্দর, অসুন্দর, যাবতীয় কিছু লাগবে না। শুধু যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে আমি এটা করতে চাই, আমি চাই ডেসপারেটলি, সেটা আপনার হবে। এক্সকিউজ মি, ফোনে মনোযোগ দিলে আপনি কিন্তু ইন্টারেকশন করতে পারবেন না। আপনার এই সময়টা বৃথা যাবে। আমার কোনো অসুবিধা নাই। আমার মানে অনেক ঝামেলা করে আসছি টাইম ম্যানেজমেন্টে, ঠিক আছে? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা, সাংবাদিকতা করতে চান? হ্যাঁ, গুড। সাংবাদিকতা করার চেয়ে জানাটা খুব দরকার। বলছি সাংবাদিকতা খুবই একটা রিস্কি পেশা। আমি ১ম এই আপনাদেরকে বললাম যে ধরেন আমাদের এই পেশার সবচেয়ে ঝামেলাটা হচ্ছে আমরা যা না তা নিয়ে কাজ করি। ধরেন আপনি প্রায়ই দেখবেন যে বলে পেটের মধ্যে বাচ্চা রেখে একটা যমজ বাচ্চা রেখে সেলাই করে দিয়ে দিয়েছে। আপনাদের যাদের ডক্টর ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কথা বলে দেখবেন মানে এটার সঙ্গে এটার কোনো সম্পৃক্ততা নাই। আপনাকে মেডিসিন নিয়ে রিপোর্ট করতে হচ্ছে, আপনাকে বিমান নিয়ে রিপোর্ট করতে হচ্ছে, আপনাদেরকে আগুন নিয়ে রিপোর্ট করতে হচ্ছে, আপনাদেরকে কেমিক্যাল নিয়ে রিপোর্ট করতে হচ্ছে। ফলে এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। এটা হচ্ছে এক ধরনের রিপোর্টিং রিয়েলিটি, রিপোর্টিং বাস্তবতা। যখন আপনি রিপোর্টার হবেন তখন এই বাস্তবতাটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমি আপনাদেরকে মানে ভালোবাসার কথা বলছিলাম, কাজকে ভালোবাসার কথা। কেউ আছেন একটু একটা ওই যে ইয়েটা একটু চালাবেন? একটা বদরুদ্দোজা বাবুর একটা রিপোর্ট আছে। ভবন ধসে পড়ার প্রায় ২ দিন পরও উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হয়নি। কিভাবে উদ্ধার তৎপরতা শুরু করা যায় তা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজুক এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এদের নিখোঁজদের স্বজনেরা আপনি ভবনের একটু ভেতরে গিয়ে মনোযোগ খুঁজে দিয়ে পেয়েছে খেয়াল করবেন, প্রিয়জনের হ্যাঁ? লাশ। পৌঁছে যাবার আগে লাশগুলো ফেরত চান তারা।
রিপোর্ট পত্রদোষা বাবু, ক্যামেরায় ছিলেন জামালউদ্দিন। বাবার লাশ খুঁজতে এসেছে আলাউদ্দিন। কোনো বাধাই তাকে আটকাতে পারছিল না। নিরাপত্তা কর্মীদের পাশ কাটিয়ে লুকিয়ে সে উঠে যায় ভবনটির 6 তলায়। সেখানে কংক্রিটের স্তূপে আটকে আছে কয়েকটি লাশ। জীবনের ঝুঁকি নিয়ে লাশগুলোর একেবারে কাছাকাছি চলে যায় আলাউদ্দিন। গত ঈদে তার কিনে দেয়া লুঙ্গি দেখে খুঁজে পায় বাবার লাশ। গ্রামে পৌঁছে যায় খবর মোবাইলে। বাড়ির বড় ছেলে সে, কোনোভাবে বুঝে উঠতে পারছিলেন না এখন কি করার আছে তার। লাশ বের করে আনতে কয়েকবার পা ধরে টানাটানি করলেও কংক্রিট এমন ভাবে চেপে আছে সেখান থেকে বাবাকে বের করা সম্ভব নয়। আলাউদ্দিনের মতো অনেকেই খুঁজে ফিরছেন নিখোঁজ স্বজনদের। কেউ বাবাকে, কেউ বা ভাইকে। এদের বেশিরভাগই খবরে ঢুকতে না পেরে দিনভর অপেক্ষায় ছিলেন কখন শুরু হবে উদ্ধার কাজ। এই যে আমার ভাইয়ের লাশ, এখানে একটি আছে, যেগুলো সমস্যা হচ্ছে মানে বের করার জন্য কিভাবে চিনতে পারবেন? বের করার জন্য আমি মুখ দেখে চিনছি। আর সন্তান ওই উপরে 8 তলা থেকে মারা গেছে, তাকে আমি চাই। এই সন্তান দিতে হবে সম্ভব, আমাদের লাশ নজর মারা বলে আমরা ফিরে যাই। পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। তবে সেই আশঙ্কা দূর করতে ভবনের ছাদে লাগানো হচ্ছে খুঁটি। 6 তলা পর্যন্ত এইভাবে খুঁটি লাগানোর পর শুরু হবে উদ্ধার কাজ। আর খুঁটি লাগাতে কতদিন সময় লাগবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। এখন ঠেকার কাজ চলছে, সেইটা তারা কতক্ষণে শেষ করতে পারবে সেটার উপর নির্ভর করছে। হয়তো আজকে বিকালের ভিতরে শেষ হয়ে যেতে পারে। তবে তারা যখন বলবে আমাদের কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা উদ্ধার কাজ শুরু করবো। তবে লাশের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে ভবনের ভেতরে। আর এই গন্ধ আরো বেশি ব্যাকুল করে তুলছে লাশ খুঁজে ফেরার স্বজনদের। ধসে পড়া এই কংক্রিট কত মানুষের প্রাণ নিয়েছে সেই হিসেব এখনো কেউ বলতে পারে না। তবে নিখোঁজ মানুষের হিসেব মেলালে তাদের অনেক সেটা নিশ্চিত। আর ঝুলে থাকা এই লাশগুলো থেকে যারা শনাক্ত করতে পেরেছেন তার প্রিয়জনকে, তাদের চিন্তা একটাই, কখন মিলবে লাশ। আর যখন লাশ মিলবে তখন বাড়িতে অপেক্ষারত মাকে চিনতে পারবেন তার স্বামীকে। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। ওকে, আমি এই রিপোর্টটা আপনাদেরকে দেখালাম মানে আপনারা ঠিক বিশ্লেষণ করবার জন্য না। আপনারা কিন্তু এই রিপোর্টটা এখন বিশ্লেষণ করতে পারবেন না। বাট একটা জিনিস কি বোঝা গেল যে এই সন্তানটা ডেসপারেট হয়ে তার বাবাকে খুঁজছে। মানে এটা কি বোঝা গেল? মানে ওকে হচ্ছে সিকিউরিটি গার্ড আটকাতে পারছে না, ও ফাঁকি দিয়ে আবার গেছে, ইট কংক্রিট পড়ে আছে, আবার ঢুকছে। ও যে যাচ্ছে ওখানে, তার মানে ওর বাবার প্রতি ওর লাশটা খুঁজে পেতে হবে, ওর তীব্রতা আছে। ও বলছে যে আমি বাবাকে যেই লুঙ্গি কিনে দিয়েছি ঈদে, সেই লুঙ্গি দেখে ও শনাক্ত করেছে। কিন্তু মাঝিনিট আপনাকে টাচ করে, মানে আপনার গায়ে কি লাগে? আমি বলছি যে ধরেন আপনাকে একটু পানি দেওয়া হলো হাতে, মানে ঠান্ডা পানিটার স্পর্শটা কি পান আপনি? মানে আপনি কি সেনসিটিভ, স্পর্শকাতর? আমি এটা বলছি এই জন্য যে সাংবাদিক হতে হলে আপনাকে স্পর্শকাতর হতে হবে। আর ওর মতো খোঁজার মতো আগ্রহ থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে, তীব্রতা থাকতে হবে যে আমি এটা চাই চাই। বহুমাত্রিক হতে হবে। বহুমাত্রিক মানে কি? আমি সাংবাদিকতার বাইরে কথা বলছি এখন। মানে আমি সাংবাদিকতার যে বেসিক জিনিসগুলো নিয়ে আসছিলাম, মানে রিপোর্টিং রিয়েলিটি, সেটা বললে আপনারা অনেকটা রিলেট করতে পারবেন না। এই জন্য আমি একটু আপনাদের মতো করে কথা বলছি। ধরেন মানুষের তো 2টা চোখ আছে, রাইট? আমি বলছি আপনারা যখন সাংবাদিকতা করবেন আপনার 3টা চোখ থাকতে হবে। মানে কি, এটা একটু অ্যাবসার্ড কথা হলো না? আমি বলছি যে অন্যরা যা দেখে তা তো দেখেনি, দেখি। আপনার এর বাইরে কিছু দেখতে হবে, সত্যটাকে উদ্ঘাটন করতে হবে, কোনো একটা ঘটনাকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে হবে। মানে মোমবাতির একটা মোহনীয় আলো আছে, মানে মোমবাতি আলোটা একটু কেমন দেখেন না, ক্যান্ডেল লাইট ডিনার বলে, জানেন এই শব্দটা? মানে হচ্ছে যে একটু মোহ তৈরি করে, আবেগ তৈরি করে। কিন্তু যখন আপনি কোনো রিপোর্ট আপনার ভালো করা দরকার, একটা হচ্ছে ইনফরমেশন,
একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে ইলোশন। ইনফরমেশন দেখার জন্য আপনার স্টোরি কেউ দেখবে না, সিরিয়াসলি। গুগল সার্চ করলে এই ইনফরমেশন পেয়ে যাবে। তার মানে আপনাকে ওর মতো আলাউদ্দিনের আবেগটা তুলে আনতে হবে, ওর ভালোবাসাটাকে তুলে আনতে হবে, মানে ও কোন জায়গায় টাচ করছে সেটাকে তুলে আনতে হবে, কিন্তু আবার মোহ তৈরি করা যাবে না। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? বলুন আপনার নাম কি? বসুন বসুন, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, বসুন না প্লিজ, বসুন বসুন। সরি, সোমায়া সোহা। আমি বলছি যে কোনো জায়গায় ইনফরমেশনের চেয়ে ইমোশনটা গুরুত্বপূর্ণ, যেটা মানুষকে সেটা টাচ করে। ধরেন আপনারা কি কেউ সঞ্চিতা সঞ্চয়িতা পড়েছেন? নাম শুনেছেন? নাম শুনেছেন? কার এটা জানেন কিছু? রাইট। আচ্ছা ধরেন আপনি কবি বলে একটা উপন্যাস আছে, নাম শুনেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা সেটা শুনবারও কথা না, আমি বলছি যেহেতু আপনাদের সঙ্গে আমার একটা জেনারেশন গ্যাপ আছে, বয়সের গ্যাপ আছে, আমি নজরুলকে যেভাবে দেখি, রবীন্দ্রনাথকে সেভাবে দেখি, আপনারা তো সেটা দেখবেন না। কিন্তু আমি বলছি ধরেন আপনারা কি লাইলা, মামুন, তারপর হ্যাঁ হুমায়ুন আহমেদ, বা ইদানিং যারা টিকটক করে ধরেন সাদাফ হোসেন, তারপর হচ্ছে মাঝে কি যেন হিরু আলম, রিয়ামণি, এই টাইপের আছে না? কিন্তু এই নামগুলা কিন্তু আপনারা ভালো পড়বেন। আমি বলছি যে সাংবাদিকতা করতে হলে আপনার এটা যেমন জানতে হবে, ওইটাও জানতে হবে। আপনার বই পড়তে হবে, গল্প পড়তে হবে, প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। আমি বলছি যে মানে ডোন্ট টেক আ, আপনার বয়স কত? আমি মোটামুটি 20-এর উপরে। প্রেম ভালোবাসা মানে মানে কোনো ফিজিক্যাল প্রেম ভালোবাসার কথা বলছি না। আমি বলছি যে আপনাকে বই পড়ার সঙ্গে প্রেম করতে হবে। আপনার মগজে মননে এক ধরনের দ্রোহ থাকতে হবে, বিদ্রোহ থাকতে হবে, মানে বহুমাত্রিকতা থাকতে হবে। বহুমাত্রিকতার উদাহরণ কি হতে পারে? এটা কি কঠিন শব্দ বললাম? বহুমাত্রিকতার উদাহরণ কি বলুন তো, আমাকে উদাহরণ দিতে পারেন বহুমাত্রিকতা? অলরাউন্ডার। বহুমাত্রিকতা মানে হচ্ছে যে আমি কিভাবে উদাহরণ দিব, আপনার সহজ করে বলি। ধরেন আপনার নজরুলের সবচেয়ে পরিচিত কবিতা, আমি আগে যে এরকম করে কবিতা বলতাম যে আমি একটা কবিতা আবৃত্তি করছি, আপনারা করেন না স্কুলে? বিদ্রোহী কবিতা, রাইট? বহুমাত্রিকতা হচ্ছে যার একসঙ্গে অনেক কিছু আছে, রাইট? রাইট। ধরেন নজরুল বলে যে আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক, নিভে নিভে যাই কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। ও দ্রোহ আছে। আবার বলে যে আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি অনুমন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরণ বেদনা, বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতিতের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চুর কম্পন আমি, থর 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 প্রথম বরস কুমারীর। আমি কি বুঝাতে পারলাম? ও একবার বলে যে ও কাঁপে, থর 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 প্রথম পরশ কুমারীর। মানে আমি যখন 8-9 ছিলাম, আমি 8 বৃত্তি পাইছিলাম আমরা 3 ভাই। ফার্স্ট অফ অল আমি বলি যে এটা বলার কথা না, যেহেতু আপনারা কানেক্ট করতে পারছেন না এজন্য বলছি। ধরেন আমরা 3 ভাই 1 বোন, আমার বড় ভাই শহীদুল্লাহ হলে ছিল ম্যাথে, আমি জহুরুল হক হলে ছিলাম, আমার ছোট ভাইটা বুয়েটে ছিল, রাইট? আমি যখন 8 বৃত্তি পাই, আমাদের একটা চাচাতো বোন ছিল, বুঝছেন? আমরা আপন চাচাতো বোন। মানে লিটারালি বিশ্বাস করবেন যে আমার মনে হতো যে আচ্ছা ঠিক আছে পাশাপাশি বাসা, ওরা যদি কোনোভাবেই আমি একটা ফুল দিয়ে আসতে পারতাম, এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মানে উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমি দেখলাম যে সেটা হতো না। আমি বললাম যে আমার আবেগ কাজ করছে তার প্রতি। আমি বলছি যখন আপনি যেই কাজটা করবেন, আমি আমার এই জায়গাটা বললাম এই জন্য, আপনি যখন যেই কাজটা করবেন ওইটা সবটুকু দিয়ে করেন। আমি বোঝাতে পারলাম কি আপনাকে? ধরেন আপনি আরো কিভাবে দিব, সবটুকু দিয়ে উদাহরণ মানে হচ্ছে যে একটা তো আমার চাচাতো বোনের, আমার মা দিয়ে বলি তাহলে সুবিধা হবে। আমি তখন দেশ টিভিতে কাজ করি 2009 কি 10, আজকে থেকে অ্যাটলিস্ট 15-14 বছর আগে। আমার আম্মার একটা অপারেশন হলো পিজি হাসপাতালে 13 তলায়, খুব সম্ভবত গাইনি, লিফটের 13। শামীম ভাই নিশ্চয়ই রিলেট করছেন আপনি, হ্যাঁ? লিফটের 13 মানে হচ্ছে পিজি হাসপাতালে লম্বা লাইন থাকে। তো সকালবেলা আমার মানে আপন মামাতো ভাই হচ্ছে মেজর ছিল, সে ওইখানে ওই সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এখানে ডক্টর হয়েছে। তো বললো কেবিনে নেওয়ার দরকার নাই খালাকে, মানে ওয়ার্ডে রাখ, ওয়ার্ডে রাখলে ভালো সেবা পাওয়া যাবে। সকালবেলা হচ্ছে ডক্টররা ডিউটি ডাক্তাররা আছে। তো আমার দেখে দেখে অপারেশন হয়ে বললো যে এই ওষুধগুলো নিয়ে আসেন, একটু দ্রুত নিয়ে আসবেন।
আপনি চিন্তা করেন যে ডাক্তার শুধু শব্দটা বলেছে একটু দ্রুত নিয়ে আসেন, আমি সারা রাত্র সজাগ, তারপর অফিস থেকে আবার আসছি, এসে কাগজটা নিয়ে দৌড়ে আসছি লিফটে, লিফটে এসে দেখি যে জিতে লিফট। তখন আমি ক্যালকুলেশন করলাম যে দ্রুত শব্দটা আমি কিভাবে কাভার করব। আমি চিন্তা করলাম যে না, যে পরিমাণ লাইন দেখে আসছি আমি, সবতলায় ধরবে, আমি দৌড়ে 13 তলা থেকে নিচে নামলাম, নিচে নেমে ওষুধ নিলাম, ওষুধ নিয়ে আবার উপরে উঠলাম। আমি জানি না আমি আগে গিয়েছি না পরে গিয়েছি, বাট আমার মনে হয়েছে আমি যদি 13 তলা থেকে নামি আগে লিফট ছাড়া, আমার দ্রুত শব্দটা হবে, আমার মা ভালো হবে। আমি বলছি যে ভালোবাসাটা হচ্ছে এই জায়গায়, মানে আপনি যখন যেই কাজটা করবেন, আপনি যদি এইভাবে ভালোবাসিয়ে কাজটা করেন, তাহলে আপনাদের জন্য রিপোর্টিং করা সহজ হবে। কি আমি বুঝাতে পারলাম? বলেন, আপনাদের একটু ইন্টারাকশনটা আমি শুনি, বলুন তো। আমি কিছু পয়েন্ট নিয়ে এসেছিলাম আপনাদের জন্য, বাট ওই পয়েন্টগুলো আমি একটু রিভাইজ করেছি, কারণ আমাদের মনে হয়েছে যে মানে বেসিক জিনিসগুলো যদি আপনাদের আরেকটু ক্লিয়ার থাকতো তাহলে হয়তো ভালো হতো। এই জন্য আমি এমন কথাগুলো বলছি যেগুলো আপনি রিলেট করবেন। আমি আমার আরেকটা দোষ বলি সাংবাদিকতায়, এটা আপনার যেই প্রফেশনে যান সেই প্রফেশনে কাজে লাগাবেন। আমি আপনাদের অভিজ্ঞতাগুলো বলছি। ধরেন আমার বুকের ভেতরে, ধরেন আপনার বুকের ভেতরে কি আছে, মানে ফুসফুস আছে, আরো যেই অর্গানগুলো আছে, আমি পার্সোনালি ফিল করি মানে হিংসার অনেকগুলা পিণ্ড আছে, মানে হিংসার বস্তাগুলো আছে আর কি। আপনাদের কি কারো আছে? নাই, আপনাদের কারো না থাকা ভালো। আমি বলছি যখন আপনি কাজ করবেন, একটা টিমে কাজ করতে হবে। আচ্ছা, আমি আরো উদাহরণ দিই যে আমার হিংসার মাত্রা কেমন। ধরেন শামীম ভাই আমাদের অনেকদিন পরিচিত, কোনো কারণে শামীম ভাই বিবিসির 6 লাখ টাকা দিয়ে চাকরি হলো, আমি শুরুই করব শামীম ভাই কি 6 লাখ টাকার চাকরি পাওয়ার কথা, রাইট? কিন্তু এটা না করে আমি কি করতে পারতাম, শামীম ভাইকে বুকে নিতে পারতাম, শ্রদ্ধা করতে পারতাম যে আপনি ভালো জায়গায় গিয়েছেন। ধরেন কোনো কারণে ও যদি আল জাজিরায় চাকরি পেল, আপনি শুরুই করবেন না ও কি জানে আল জাজিরায় চাকরি পেল। আমি বলছি হিংসাটা না করে ওকে ভালোবাসুন, ওকে শ্রদ্ধা করুন। কারণ আপনি যখন সাংবাদিকতা করবেন, একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। ওকে, আপনার কেউ গ্রামের আছেন, মাছের পোনা চিনেন কেউ? মাছের পোনা, শামীম ভাই কি মাছের পোনা চিনেন? আচ্ছা, মাছের পোনা মানে হচ্ছে একসঙ্গে চলে তারা, রাইট? যখনই কোনো কাজে যাবেন আপনাদেরকে একসঙ্গে চলতে হবে, একসঙ্গে বলতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। বলুন তো, আমাকে একটু বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব একতরফা বলছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি মায়ের গল্প বললাম, বোনের গল্প বললাম, ছোটবেলার গল্প বললাম, আপনারা কি কানেক্ট করতে পারছেন? ওকে, ফাইন। আমরা এবার আলোচনা করি হচ্ছে যে আপনারা কি কেউ সাংবাদিকতা করতে আগ্রহী, এমন কেউ আছেন? কারা আগ্রহী আছেন? এটা হচ্ছে নাইখংছড়ির একটা দুর্গম এলাকা। আমি বলছি যে যখন রিপোর্টিং রিয়েলিটি বলছি আমরা, তখন আপনাকে এইরকম জায়গায় যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এর আগে আমি কি বললাম যে ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করতে হবে, আপনাকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আবার এটার বিপরীত চিত্রও আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কদিন আগে বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন কেউ? হ্যাঁ, দেখেছেন? আচ্ছা, যারা দেখেছেন তারা দেখবেন যে যে দুজন রিপোর্টার ইন্টারভিউ নিয়েছেন তারা খুব পায়ের উপর পা তুলে খুব স্মার্টলি বসেছে, রাইট? আপনার কি মনে হয় যে বিএনপির যত বড় নেতা হোক, সেটা হোক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সেটা হোক ভাইস চেয়ারম্যান, সেটা হোক অন্য কেউ, তারেক রহমানের সামনে কি এভাবে কেউ বসবে? আপনি আমার কথা কি রিলেট করতে পারছেন? আমি বলছি তারেক রহমানের সামনে কি এভাবে কেউ বসতে পারবে, বসার সাহস পাবে? পাবে না। তার মানে রিপোর্টিং করে বলেই সে কিন্তু এইভাবে বসতে পারছে। দিস ইজ অ্যানাদার রিয়েলিটি। না আপনাদের মনে হবে আমি শুধু বলছি যে ঝড় ঝঞ্ঝা যেতে হবে, কষ্ট করতে হবে, মারামারি করতে হবে। আপনি প্রফেসর ইউনূসের সঙ্গে কিংবা শেখ হাসিনার সঙ্গে কিংবা খালেদা জিয়ার সঙ্গে আমি বলছি যে বিদেশ যেমন যেতে পারবেন, সুখটা যেমন আছে, আপনাকে কষ্টটাও করতে হবে, রাইট? বলুন, আপনি কেন সাংবাদিকতা করতে চান? আমার ইচ্ছে ছিল যে মানে আশেপাশে যখন টিভিতে কোনো নিউজ দেখতাম তখন দেখতাম যে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ভুল বা হচ্ছে ওই তথ্যটাকে মানুষ মানে গ্রামের সাইডে যারা তারা হচ্ছে যে বিশ্বাস করে বসতো যে এটাই হয়েছে বা যেটা সত্য ওইটা টিভিতে অনেক সময় দেখানো হয় না, তো তারা এক্সাক্ট জিনিসটা জানে না। তো ওই জিনিসটার প্রতি হচ্ছে আগ্রহ
আগ্রহের জন্য। গুড। আপনি কেন সাংবাদিকতা আসতে চান? আমার মূলত বসুন না আপনি, প্লিজ বসুন, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, বসুন। আমার মূলত যেকোনো জিনিস জানার খুব ইচ্ছা। হুম হুম এই হুম। জানার ইচ্ছা আমার হচ্ছে যেকোনো জিনিস জানবো। সাংবাদিকতা আমার কাছে মনে হয় এমন একটা পেশা, যে পেশাতে সবকিছু সম্পর্কে ইনফরমেশন জানতে হয়, বুঝতে হয়। তো আমি সেগুলো যখন জানবো, আমি স্পটে গিয়ে দেখবো, দেখে আমি সেটা সত্যিকারের রিভিউ দিব। এবং আমি হচ্ছে সামারাইজ করতে ভালোবাসি, লিখতে ভালোবাসি এবং বলতেও ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি নিজে যেমন নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো, আমি মানুষকে সঠিক তথ্য দিয়ে সঠিক সংবাদটা দিয়ে উপকৃত করতে পারবো। ইটস গুড, গুড পয়েন্ট। যে আপনার সাংবাদিকতা করবার জন্য আপনি যদি নিজে জানেন, অন্যকে জানাতে আপনার সহজ হবে। আমি বলছি যে ভেরিয়াস টাইপস অফ রিপোর্টিং আছে। ধরেন কেউ পলিটিক্যাল রিপোর্ট করছে, কেউ ক্রাইম করছে, কেউ ফিচার স্টোরি করছে। ধরেন আপনাকে দিল যে শরতের কাশফুল, কাশবন নিয়ে আপনি একটা স্টোরি করবেন। আপনি যদি শরৎ সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনার পেপার পত্রিকা জানা না থাকে, আপনার স্টোরিটা একরকম হবে। আর যদি আপনি শরৎ সম্পর্কে পড়া থাকে, শরতের গল্প পড়া থাকে, উপন্যাস পড়া থাকে, কবিতা পড়া থাকে, এই সংক্রান্ত প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনার স্টোরিটা অন্যরকম হবে। আমি কি বোঝাতে পারলাম? মানে আপনার যদি ধরেন আপনি বসুন্ধরা সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল বা সবচেয়ে বেশি মানুষের লোক সমাগম, আপনি যদি 10 বার ওখানে যান, বারবার ওখানে যান, 11 বার আপনার যাওয়া যেই রকম হবে, আর গ্রাম থেকে একটা মানুষ হঠাৎ করে বসুন্ধরায় আসলে এরকম হবে না। আমি রাইট অর রং? আমি বলছি সেই জন্য আপনাদেরকে পড়তে হবে, বেশি করে পড়তে হবে, আরো বেশি করে পড়তে হবে, প্রত্যেকদিন অন্তত পেপারটা পড়তে হবে। আর নিজের প্রতি একটা আস্থা থাকতে হবে। নিজের প্রতি আস্থা বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে আমরা যারা, অবশ্যই আমি পড়াশোনা একাডেমিক বৃত্তের বাইরের মানুষ, অনেক মানুষ আপনাকে একটা বৃত্তের মধ্যে রাখবে। আমি বলি যে আপনার বৃত্তের বাইরে হয়ে আসেন, একদম মানে দাগ দিয়ে দিবে, আপনি সেটা থেকে বের হয়ে যান, বের হয়ে নিজের মতো চিন্তা করেন, নিজের মতো ভাবেন। আপনার তো নিজস্ব আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে। ধরেন আমরা ছোটবেলায় পড়েছি যে গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, রাইট? আপনি কখনো ভাবেন না কেন যে এটা এক ধরনের লোভ তৈরি করে, রাইট? আপনি অন্যভাবে চিন্তা করেন, আপনি বলেন যে না এটা এরকম না, এটা অন্যভাবে। আমি বলছি যে সবাই যা ভাবে তার চেয়ে বেশি ভাবেন, অন্য করে ভাবেন। আপনি গান শুনেন, মৌসুমী ভৌমিকের গান না কাজল লোপামুদ্রা, তুমি যা ভাবো আমি তা ভাবি না, আমি যা দেখি তুমি তা দেখি, আমি ভুলে গিয়েছি, এরকম একটা গান আছে। আমি যা দেখি তুমি তা দেখো কি, আমি তা শুনি তুমি তা শোনো কি। আপনি শুনেছেন লোপামুদ্রা মিত্র, মৌসুমী ভৌমিকের নাম শুনেছেন? ওই যে অনেকের একটা পুরনো গান আছে, আম, পুরোনো গানটা হচ্ছে না, নেবে কি আমায়, কি যেন একটা গান আছে, নেবে তো আমায়, আমি শুনেছি সেদিন নাকি সাগরের নোনা জলে, কিরকম একটা গান আছে, আপনারা শুনে দেখেন। আমি বলছি যে আপনি যত বেশি গান শুনবেন, কবিতা পড়বেন, গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, যত বেশি পেপার পড়বেন, পত্রিকা পড়বেন, তাহলে আপনার স্ক্রিপ্টিং কোয়ালিটি অনেক ভালো হবে। আচ্ছা, যেহেতু রিপোর্টিং এর ব্যাপার, টেলিভিশন রিপোর্টিংটা তো একটা হচ্ছে ফুটেজ নির্ভর করে, একটা হচ্ছে আপনি কি স্ক্রিপ্ট নির্ভর করছেন, কি লিখছেন, সেটাও গুরুত্বপূর্ণ। ফলে আপনাদের পড়াশোনাটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। বলুন, আপনার বোরিং লাগছে আমার ক্লাস? হ্যাঁ, অনুদিদা শুনছেন না? আমি এমনি হচ্ছে যে আপনার সঙ্গে ইন্টারাকশন করে নিলাম। ইন্টারাকশন করে নিলাম এই জন্য যে আমি একতরফা ক্লাস নিতে পছন্দ করি না। ক্লাস নেওয়ার বেসিক্যালি কিছু নাই। আমি যা বুঝি, আমি যা জানি, আপনি তার চেয়ে অনেক ভালো জানেন অনেক জায়গায়। ধরেন আমার বাচ্চা যেটা ৬ বছর ৭ বছর, আর একটা হচ্ছে ৪ বছর ৪ বছর ৫ মাস ৩ দিন। ও আমি দেখলাম যে কালকে ওর বড় বোনকে বলতেছে, "আপ্পি, আপ্পি, পাপ্পার ফেসটা কেমন ফানি না?" তো আমি চিন্তা করলাম মানে আমি কিছুক্ষণ মানে একটু, আমরা গ্রামের ভাষায় বলে তবদা লেগে রইছি, বুঝছেন? মানে আমি বললাম যে, "পাপা তুমি এটা কি বলেছো?" তো ও হঠাৎ করে আমার ফেস দেখে ও একটা কাজ করেছে, যেহেতু মানে আমার বাচ্চা। তো আমি বললাম যে, "পাপা তুমি এটা কি বলেছো?" বলছে, ও বলে, "পাপা তোমার হাসিটা সুন্দর বাট ফেসটা ফানি।" মানে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে, "পাপা মানে তুমি কষ্ট পেও না বাট ফেসটা ফানি।" তা আমি যখন কত 96 97 ঢাকা ইউনিভার্সিটিতে তখন
আমি একটা মানে আমি থাকতাম জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক হচ্ছে নীলক্ষেতের একদম সঙ্গে। হ্যাঁ, আমি একটা টিউশনি করাতাম এনটিসি ইউনিভার্সিটির পর্যায়ে। তো সামহাও ওই স্টুডেন্ট 1 না 2 এ পড়তো। হ্যাঁ, আমি যখন পড়াতে চলে যাচ্ছি একটা ব্যাগ নিয়ে, তখন আমার কাঁধে একটা ব্যাগ ছিল। ও ওর নানুকে বলতেছে, নান্নান নান্নান স্যারের নাকটা হাতির পায়ের মতো না? আমি আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। এবার আমি চিন্তা করলাম, আমি একটু অ্যানালাইসিস করি যে ও কেন বললো যে আমার নাকটা হাতির পায়ের মতো। আমি চিন্তা করলাম যে আমি রুমে এসে, তখন ইউনিভার্সিটিতে হচ্ছে ওয়াশরুমে গ্লাস থাকে। হ্যাঁ, ওই রুমের মধ্যে ওইরকম কোনো গ্লাস থাকে না, না আনলে। তা আমি গ্লাসে গিয়ে দেখলাম, আমি চিন্তা করলাম আমার চেহারা যদি একদম কালো হতো, ধরেন আমি কুচকুচে কালো, আই জাস্ট লাইক লুক লাইক এ নিগ্রো, মানে আফ্রিকান আর কানাডিয়ান। মানে আমার মুখের যে অবয়বের ধরন, জাস্ট চিন্তা করেন যে আমি একদম কালো, আমি একটু থ্যাবরু টাইপের। ফলে আমি বলছি যে ও যেইভাবে ডেলিভারি দিচ্ছে, ও একরকম চিন্তা করে। আপনার চিন্তাটা কি বৃত্তের বাইরে কিনা? আপনি কি বৃত্তের বাইরে হতে পারেন? সবাই যা দেখে একটা ঘটনা ও এইভাবে দেখছে। আপনি কি অন্য কিছু অনুসন্ধান করতে পারেন কিনা? ধরেন একটা মানুষ মারা গিয়েছে, কারণ জানে না, সবাই কারণ বলে দিল এই হয়েছে। আপনি কি ভিন্ন কোনো চিন্তা করতে পারেন, নতুন কোনো চিন্তা? সবাই বলবে বাহ, কিন্তু সেই চিন্তাটার মধ্যে কি সততা আছে, অ্যাকুরেসি আছে, অনেস্টি আছে? এই চিন্তা কোনো প্রভাবিত হয়ে পড়ছেন না তো? এই প্রশ্নগুলো কি করতে পারেন আপনি? কারণ আমি প্রথমেই আপনাকে বলেছি, রিপোর্টিং এর সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে, যদি সংবাদ আপনার পক্ষে যায়, আপনি অনেক বড় সাংবাদিক, অনেক ভালো সাংবাদিক, অনেক গুণী সাংবাদিক। যখনই আপনার বিপক্ষে যাবে, আপনি টাকা খেয়েছেন, আপনি সরকারের দালাল, আপনি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে এই বাস্তবতাগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর আমি বলছি যে যারা রিপোর্টিং করতে চান না ডেসপারেটলি, তারা আসার দরকার নাই। অনেকগুলো পেশা আছে, আপনারা সেখানে কাজ করেন, ভালো হবে। কারণ এটা মানে আপনার সাধারণ প্রফেশনের মতো না, একটু ভিন্ন। আপনার যদি বাড়তি আবেগ না থাকে, দরদ না থাকে, কাজ করতে পারবেন। ধরেন ডাকসু নির্বাচনের দিন আমি হেড অফ নিউজ, আমি ভোর 6টায় এসেছি, পরের দিন সকাল 11:30টায় অফিস থেকে গিয়েছি। ক্যান ইউ ইমাজিন ইট? এখন আপনি যদি মনে করেন যে আমার 8 ঘন্টা ডিউটি, আমি থাকবো না, হবে না। কারণ আমি মনে করেছি যে আমি যদি না থাকি, আমার এমপ্লয়ি যারা তারা থাকবে না। আমি নিউজ রুমে থাকাটাই একরকম, আমি নিউজ রুমে আছি এইটা তারা জানে, তাতে করে কাজের গতি অনেক দূর বেড়ে যায়। ফলে আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে হবে বলছি না, ম্যানেজমেন্ট আতাত করা না, আপনি কারোর সঙ্গে সেটা করা বলছেন। আমি বলছি আপনি আপনার জায়গা থেকে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে যাবেন। আপনি রিপোর্টার, আপনার সঙ্গে একজন ক্যামেরা পার্সন থাকবে, একজন ড্রাইভার থাকবে, নিউজ এডিটর থাকবে, প্রোডাকশনের লোকজন থাকবে, আরো অনেকগুলো জিনিসপত্র থাকবে, কিন্তু সবার টিম লিডার থাকবেন আপনি। ফলে আপনি সবাইকে নিয়ে মার্চ করতে হবে, সেই ধৈর্যটা থাকতে হবে। বুঝাতে পেরেছি? না পারি নাই। ধৈর্য থাকতে হবে মানে হচ্ছে যে মাল্টিপ্লাগ দেখেছেন কখনো? মাল্টিপ্লাগ কি কাজে লাগে? এটা মাল্টিপ্লাগ আছে এখানে, এই যে মাল্টিপ্লাগ আপনি দেখেন, এটার সুইচ দেওয়া আছে। আমার বাসার মাল্টিপ্লাগে ধরেন কেউ টিভির সুইচ দেয়, ফ্রিজের সুইচ দেয়, তারপর আমরা হচ্ছে যে আয়রন করি, কাজ লাগলে টিভি লাগাই। মানে যে যেভাবে পারছে এটার সঙ্গে কানেক্ট করছে, রাইট? আপনি যখন রিপোর্টিং করবেন, আপনার চারদিকে নানা রকম কানেকশন থাকবে, আপনার সেই ধৈর্যটা থাকতে হবে, সেই স্টেমিনা থাকতে হবে। আর সবচেয়ে বড় যা থাকতে হবে সেটা হচ্ছে কি বলেন তো? কিছু না, বলেন কি? সবচেয়ে বড় যা থাকতে হবে, ওই যে আমরা বললাম না একটু আগে, যে আপনার প্রমিত বাংলায় কথা বলতে হবে, আপনার কি এই গুণ থাকতে হবে, ওই গুণ থাকতে হবে, সুন্দর করতে হবে, সাদা থাকতে হবে, কালো থাকতে হবে, লাল থাকতে হবে, নীল থাকতে হবে, নাথিং, কিছু থাকতে হবে না। আমি বলছি কিছু থাকতে হবে না, শুধু আপনার উপর আপনার একটা আত্মবিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি জানি, আমি জানবো, আমি ব্যক্তিগত জীবনে সৎ, আমি কারো ক্ষতি করব না, আমি এটা করেই ছাড়বো। সাদা কালো ডাজন্ট ম্যাটার। বিশ্বাস করেন, আমি কনফিডেন্টলি বলছি, সুন্দর অসুন্দর কোনো ম্যাটার করে না। কারো যদি ডিবেট করার ইচ্ছা থাকে আমার সঙ্গে ডিবেট করেন। আরো যারা স্যাররা আছে তাদেরকে বলবেন, যারা একাডেমিক স্যার, এই স্যার বলছে যে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আমি কতটা তীব্রভাবে ভালোবাসি কাজকে, কতটা মানে আমি কি ডেসপারেটলি চাই কিনা। দেখেন, মানুষ কিন্তু সবকিছু পারে না, মানুষ অনেক কিছু পারে, আরো অনেক কিছু পারে, অনেক কিছু পারে, কিন্তু সবকিছু পারেন মহান আল্লাহ, সৃষ্টিকর্তা। আপনার সেই বিশ্বাসটা থাকতে হবে। ফলে আপনি কি চাচ্ছেন সেভাবে? আল্লাহর দরবারে কি বলছেন? যেভাবে চাচ্ছেন সেভাবে কি কাজ করছেন? করে দেখেন। যারা যারা বেশি আগ্রহী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে বলতে শামীম ভাইয়ের মাধ্যমে সিভি দিতে পারেন, যাদের ডেসপারেট আগ্রহ আছে কাজ করবার জন্য।
বাট আপনাকে এই ট্রেনিং সেশনগুলো মনোযোগ দিয়ে করতে হবে, গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ হচ্ছে ট্রেনিংগুলো না করলে আমি যা বলছি তার রিপোর্টিং এর কিছুই বলছি না, তারপরও আপনাদের উপর দিয়ে যাচ্ছে। ফলে আমি কমিউনিকেট করতে চাচ্ছি নানাভাবে, যেন আপনারা আমার সঙ্গে একটু মানে বলতে পারেন, চলতে পারেন। ফলে এই ট্রেনিংগুলো আপনাদের মনোযোগ দিয়ে করতে হবে। আরো অনেক যদি কোনো ট্রেনিং থাকে সেগুলো মনোযোগ দিয়ে করতে হবে। সর্বোপরি আপনাদেরকে পড়ার অভ্যেসটা করতে হবে। এটা একটু কঠিন কাজ, পড়াশোনা, তাই না? আমার কাছে কঠিন মনে হতো। আমি ধরেন কি বলবো, আমি কখনোই পড়াশোনার পক্ষে না আর কি। আমি এখনো পড়াশোনার পক্ষে না। পড়াশোনার পক্ষে না মানে হচ্ছে আমি ওই সার্টিফিকেট, অনার্স পাস, মাস্টার্স করা, আমি এটার পক্ষে না। কিন্তু আমি পড়াশোনার পক্ষে। কোন পড়াশোনার পক্ষে? যেটা আমার ভালো লাগে। কোন পড়াশোনার পক্ষে? যেটাতে আমি আনন্দ পাই। কোন পড়াশোনার পক্ষে? যেটাতে আমার মন জাগে। এখন মন জাগে মানে কি, যে আমি কি তাহলে বৃত্তের বাইরে যাব? আমি কি অর্ডারকে ডিসঅর্ডার করব? আমি বলছি হ্যাঁ, আমি অর্ডারটাকে ভেঙে ফেলবো, শৃঙ্খলাকে অশৃঙ্খল করব। কিন্তু কিভাবে করব? তার আগে আমি অর্ডারটা জানবো, যে আমি জানি অর্ডার। আপনারা সৈয়দ জামিল আহমেদের নাম শুনেছেন কেউ? রাইট? কি শুনেছেন? কি করেন উনি? নাট্যকার, রাইট। সেলিম আলদিনের নাম শুনেছেন কেউ? নাট্যকার, জাহাঙ্গীরনগরের, রাইট। চাকা নাম শুনেছেন কেউ? চাকা, সেলিম আলদিনের একটা। আচ্ছা, আপনারা যদি, আমি যেটা বললাম যে অর্ডার এন্ড ডিসঅর্ডার, ডিসঅর্ডার করতে চাই আমি কখন? আমি বিশৃঙ্খল। ওই যে নজরুলের কবিতা শোনেন না, যে আমি উশৃঙ্খল দলে যাই যত বন্ধন, কি যেন আছে না? আমি বলছি যে আমি তখন অর্ডারটাকে ভাঙবো যখন আমি অর্ডারটাকে জানি। এই বিল্ডিংটা আমি তখন ভাঙবো যখন আমি স্ট্রাকচারটা জানি, লেআউটটা জানি, কিভাবে করেছে, কিভাবে লাগিয়েছে, পর্দা লাগিয়েছে, লাইট, সবকিছু জানার পর আমি বলবো যে না, এটা আমি পছন্দ করি না। পছন্দ করি না, তাহলে তুমি কি পছন্দ করো? আমি এরকম পছন্দ করো। দিস ইজ মাই লেআউট। জামিল আহমেদ লাইট ডিজাইন করেছে, ওকে ফাইন, এটা আমি জানি। সেট ডিজাইন করেছে, এটা আমি জানি। জানার পর বলছি যে স্যার, এটা আমি না, আমি তার চেয়ে ভালো সেট ডিজাইন করি, আসুন আমরা কথা বলি। রাইট? আমি বলছি যে আমি পড়াশোনা করি না, তার মানে হচ্ছে আমি অর্ডারটা তখন ভাঙবো, ডিসঅর্ডার করব, আমি আগের অর্ডারগুলো জেনে নিতে চাই। আমি কি এটা বোঝাতে পারলাম আপনাকে? ধরেন এখানে একটা টেবিল চেয়ার আছে, এখানে একটা স্ট্রাকচার আছে, তো রাইট? আপনারা এখানে বসে আছেন, এখানে এরকম একটা সিস্টেম আছে। আপনি বলবেন, আগে জানবেন কয়টা টেবিল আছে, 1 2 3 4, কয়টা কি আছে, কয়টা টিয়ার আছে। এবার আপনি বলবেন শামীম ভাই, এটা প্রপার ওয়ে না, ডেকোরেশন না। তাহলে কি বলেন তো? এই যে দিস ইজ মাই ইন্টেরিয়র ডিজাইন, এটা করলে আপনার জায়গা বাঁচবে, আপনার এই বাঁচবে, কথা বলতে সুবিধা হবে, শুনতে সুবিধা হবে, ইন্টারাকশন করতে সুবিধা হবে। কিন্তু তার আগে আপনার জানতে হবে যে এখানে কয়টা চেয়ার আছে, কয়টা টেবিল আছে। আমি বলছি যে সাংবাদিকতা করবার জন্য আপনি যেমন বৃত্তের বাইরে যাবেন, তার আগে সাংবাদিকতার বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। সংবাদ কি, সাংবাদিকতা কি, যেই একাডেমিক জায়গাগুলো আছে সেগুলা জেনে আপনাকে সেটা ভাঙতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি ব্যক্তিগত জীবনে, আপনি যদি বই পড়েন কিছু হবে না, আবার বই না পড়লেও কিছু হবে না। একটু মানে কন্ট্রাডিক্ট করে না আমার কথা? নজরুল কি বই পড়েছেন? আচ্ছা, নজরুল বই পড়েছেন কিনা আপনারা জানবেন কি করে? নজরুল গবেষক তো কেউ না। কিন্তু নজরুল কি পিএইচডি করেছেন? রবীন্দ্রনাথ পিএইচডি করেছেন, আমাদের জসিমউদ্দিন পিএইচডি করেছেন, পল্লী কবি জসিমউদ্দিন করেনি? করেনি? এটা কনফিডেন্টলি কেন বলছেন না? করেনি, রাইট। জসিমউদ্দিনকে নিয়ে শত শত মানুষ পিএইচডি করছেন, রবীন্দ্রনাথকে নিয়ে পিএইচডি করছেন, নজরুলকে নিয়ে পিএইচডি করছেন। ফলে আপনি কি একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন? মানে আরেকটু অন্যভাবে, মানে আমি কি বলছি, ধরেন আমি ট্রেডিশনাল ফুল দিয়ে প্রপোজ করে, আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে অন্যভাবে প্রপোজ করতে পারেন যা কেউ চিন্তা করে না? যদি সেটা পারেন তাহলে আপনাদের জন্য সাংবাদিকতা একটু মানে সুযোগ তৈরি হবে আর কি। আমি বলছি যে প্লিজ প্লিজ ভাইয়া বললে হবে, আমাকে স্যার বলতে হবে। বসুন না, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, বসুন বসুন, সিট ডাউন প্লিজ, বসুন না, আপনি বসুন প্লিজ। যখন আমি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি বা যে কোনো অন্য কোথাও থেকে প্রভাবিত না হয়ে যখন আমি একটা নিউজ করার সময় আমি দূরদর্শী চিন্তা ভাবনা করবো, যে না সবাই যেভাবে ভাবছে আমি ওভাবে ভাবছি না, তো সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনাটা অনেকটা তো আসলে আমার মানসিকতার উপরে ডিপেন্ড করে অনেকটা, বা আমার স্টাডির উপরেও। তো ওইটা কখনো কখনো ইতিবাচক হতে পারে, কখনো কখনো
এবার আমি যখন এজ আ রিপোর্টার আমি যখন রিপোর্ট করব তখন আমার মধ্যে তো এটাও চিন্তা থাকবে এটা পাবলিক খাবে কিনা। তো সেক্ষেত্রে আমি আমার চিন্তার সাথে ওটা মিলাবো কিভাবে, বা ওটা যখন পাবলিক খাবে কিনা এটা যখন চিন্তা করতে যাবো তখন আমি আবার মুক্তমনা চিন্তাও করতে পারবো না। ওকে ফাইন, এই বিষয়গুলো ওকে ফাইন। পাবলিক খাবে কি খাবে না এটা নিয়ে আপনার চিন্তা করার আপাতত দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমার এটা অন্যদের চেয়ে আলাদা, আচ্ছা আলাদা মানে কি, আমি আপনাকে ব্যাপারটা বলি। ধরুন আমরা স্পেশাল রিপোর্টের কথা বলি। টেলিভিশনে স্পেশাল রিপোর্ট কিভাবে হতে পারে? আপনার বিশেষ হতে পারে আপনার ফুটেজে, মানে এমন ফুটেজ আপনি পেলেন বা সংগ্রহ করলেন যেটা অন্য কারো কাছে নাই, এক্সক্লুসিভ। হতে পারে আপনি এমন একটা টেক্সট করলেন যেই টেক্সটটা অন্য কারো কাছে নাই, মানে অন্য কেউ এইভাবে চিন্তা করে না। আপনি যেভাবে চিন্তা করতে চান, ধরেন একটা আপনি ইভেন্টে গেলেন, একটা ডেইজ ইভেন্টে গেলেন, অন্যরা 10 জন একরকমের নিউজ করেছে, আপনি চাইলে অন্যরকম করতে পারেন। এক জায়গায় আমি গিয়েছিলাম, উদাহরণ দেই, মানে যমুনা টিভির একজন রিপোর্টার ফেরি ডুবে গিয়েছিল, সবাই ফেরি ডুবা নিয়ে নিউজ করছে, কিন্তু ও নিউজটা শুরু করছে একটা ছেলে দূরে হাউমাউ করে কাঁদছে, বলছে যে আমার ফেরি ডুবে গেছে, আমার এই এই জিনিসপত্র ছিল, আমি না হলে না। ওই দিন আমরা সবাই নিউজ করেছি, ওই নিউজটা সবচেয়ে বেশি মানুষ দেখেছে এবং মানুষকে টাচ করেছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? ইভেন্টটা ছিল ফেরি ডুবে যাওয়া, এই এই ইত্যাদি ইত্যাদি। ও লাস্টে গিয়ে বলছে যে এখানে ফেরি ডুবে গেছে, ফেরিতে এই হয়েছে, এই জন্য এই লোকটা এরকম করছে। আমি শুধু, আর আমার কথা কিন্তু সুনির্দিষ্ট না, আমার কথা ঠিক না। আমি যা বলি সেগুলোরও কিন্তু কোনো ভিত্তি নাই। টিচাররা যা বলে সেগুলোর ভিত্তি আছে। আমি যা বলি ভিত্তি নাই মানে হচ্ছে আমাকে আপনি টিউনের মধ্যে পাবেন না, আমি কিন্তু একটু ডিসটিউন লোক। একটু কথাবার্তা শুনে মনে হচ্ছে না আপনাদের যে একটু ডিসটিউন আছে? মনে হচ্ছে না কারো? একটু ডিসটিউন আছে। এই জন্য আমি বলি যে খুব বেশি পড়াশোনা করেন, আবার পড়াশোনা করার দরকার নেই। মানে আমি বলছি যে আপনার একটা পাগলামি লাগবে, সাংবাদিকতা করতে গেলে একটা ডেসপারেটনেস লাগবে। মানুষ যা ভাবে তার চেয়ে অন্যভাবে ভাবতে হবে। সারা দিন পড়তে হবে, গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, কবিতা পড়তে হবে, প্রেম করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কিন্তু কাজটা ঠিকভাবে করতে হবে, ফ্যামিলি ঠিকভাবে মেনটেন করতে হবে। রাইট? প্রশ্ন করতে পারেন আপনারা, এত পাগলামি করলে কি ফ্যামিলি ঠিকভাবে মেনটেন করা যায়? যায়। এটা নির্ভর করবে আপনার অন্তরাত্মার উপর, নির্ভর করবে আপনার অনেস্টির উপর, নির্ভর করবে আপনার ডিগনিটির উপর, নির্ভর করবে আপনার প্রিন্সিপালিটির উপর, নির্ভর করবে আপনার পার্সোনালিটির উপর। আমি বুঝাতে পারলাম? কি বুঝেছেন বলেন? ইন্টারাকশন করি। আমি বলছি যে উদ্যম লাগবে, রাইট? আর কারা সাংবাদিকতা করতে চান? হ্যাঁ, আর কেন করতে চান একটু শুনি। আমি হচ্ছে যে অলরেডি চ্যালেঞ্জ নিতে চাই, চ্যালেঞ্জ জিনিসটা আমার ভালো লাগে। রাইট। আর আমি ছোটবেলা থেকে সাংবাদিকতার প্রতি অনেক বেশি প্যাশনেট ছিলাম, সাংবাদিকতাতে পড়ার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি, তাই হচ্ছে যে ইটস গুড। এখনো সংবাদ, সাংবাদিকতা, ধরেন প্রেজেন্টার যারা খবর পড়ে, রিপোর্টার অলসো এ প্রেজেন্টার, সেও কিন্তু খবর প্রেজেন্ট করে, পিটিসি দিচ্ছে। এখনো ধরেন রিপোর্টার প্রেজেন্টাররা স্বপ্নের মতো, স্বপ্ন মানে হচ্ছে ঠিক স্বপ্ন না, ফ্যান্টাসির মতো। আমরা দেখলে মনে হয় না বাহ, এত সুন্দর লাগে, ওরা এত সুন্দর করে বলে, এত সুন্দর করে চলে, এরকম মনে হয় না কখনো? মনে হয় কি হয় না বলুন তো? ধরেন আপনার প্রিয়জন কাউকে দেখছেন যে নিউজ পড়ছে, বা আপনার কোনো বন্ধু কোথাও ইন্টারভিউ দিচ্ছে, দেখলে ভালো লাগে না? এই দেখ দেখ সজীব সজীব, বা আপনার বলেন না কাউকে এরকম? তার মানে কি? তার মানে এটা একটা ড্রিমি জায়গা, স্বপ্নের জায়গা। স্বপ্নের জায়গাটা পূরণ করবার জন্য সুন্দরের চেয়ে এই মনস্তাত্ত্বিক উর্বরতা খুব বেশি জরুরি। ধরেন আমি খুব ভালো সাংবাদিক না কেন? আমি খুব ভালো সাংবাদিক না এই জন্য যে আমি কখনোই পড়াশোনা করিনি। আমার ভালোই লাগে না পড়াশোনা করতে, লিটারেলি। কাকতালীয় ভাবে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, একদম কাকতালীয় ভাবেই। ফলে আপনাদেরকে যারা সাংবাদিকতা করবেন, লেসনটা হচ্ছে, গুরুত্বপূর্ণ লেসনটা হচ্ছে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে, সারা রাত দিন পড়তে হবে। একটা পর্যায়ে পড়তে 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 আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হবেন, একদম মনে হবে যে আমি কিছুই জানি না।
এই কথার কি কোনো অর্থ আছে? বলেন, কোনো অর্থ আছে? অবশ্যই আছে, কারণ জানার তো কোনো শেষ নাই। যখন আমি হচ্ছে জ্ঞানের ক্ষুধায় নিমজ্জিত হব, তখন আমার মনে হবে যে এটা তো একটা সাগরে ডুবে গেছে, আমি এই সাগর থেকে কিভাবে সাগরটাকে পারি। তারপরেও আমি যাই বলি, আপনি আমাদের কথাগুলো আমার কথাগুলো আমলে নিবেন না। নিবেন হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। ঠিক আছে? মা-বাবার কথা মেনে শুনতে হবে। ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। একদম প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। প্রপার ডিসিপ্লিন কেন জরুরি? আমি বলছি ধরুন আপনি আ একজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ করলেন। সে টাইম দিল সকাল ১০ টায়। আপনি অফিসে আসলেন ১০ টায়। এটা কি হবে? তার মানে কি? আপনার নির্দিষ্ট সময়ের আগেই ওখানে যেয়ে হাজির হওয়া দরকার। তার মানে সাংবাদিকতায় ডিসিপ্লিনটা অনেক বড় একটা বিষয়। একটা সময় ছিল উইথ দ্য প্যাসেজ অফ টাইম মানুষ সাংবাদিকতা করতো কিভাবে? ধরেন ওই যে আপনারা দেখেছেন কিনা জানি না, মানে একটা ফতোয়া পড়তো। শামীম ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, ধরেন ফতোয়া পড়তো, এরকম দাড়ি থাকবে, এখানে একটা ব্যাগ থাকবে, ঝুলা-টুলা থাকবে। সেই সময় কি আছে? সময় কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ধরেন আম সাংবাদিকরা ৩,০০০ ৪,০০০ টাকা বেতন পেত। সারাদিন সারারাত অফিসে থেকে ফজরের দিকে যেত লাস্ট এডিশন ছেড়ে। এখন কিন্তু সেই সময় নাই। ফলে যুগের সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে চলতে হবে। টেলিভিশনটা একটা সময় টেলিভিশন ছিল, সব মানুষ টেলিভিশনে খবর দেখত। এখন কি টেলিভিশনে আপনারা খবর দেখেন খুব একটা? বরং টেলিভিশনের নিউজগুলো আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন। হয় ফেসবুকে দেখেন, অর ইউটিউবে দেখেন, অর এনি আদার্স প্ল্যাটফর্মে আপনারা দেখেন, রাইট? ফলে এই যে রূপান্তর, এই রূপান্তরটার সঙ্গে আপনাদের অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্টেশন শব্দটা কি আপনাদের জানা আছে? মানে অভিযোজন, খাপ খাওয়ায় নেওয়া, রাইট? ভালো বাংলা জানেন আপনারা, আমার এটা জানবার কথা। যেই অবস্থায় আছেন সেখানে আপনি খাপ খাওয়ায় নেন। এখন মনে করেন আপনি দেখবেন যে অনেক ছেলেবেলে আছে, কিছু ওদের একটা কাঠ মিস্ত্রি না কি দেখলাম, এত সুন্দর ভিডিও করে মিলিয়নের পর মিলিয়ন হয়ে যায়। রিপন ভাই, রাইট? এখন অথচ আমরা প্রফেশনাল হাউস ভিউ করার জন্য পাগল হয়ে থাকি। আমরা সাংবাদিকতা বাদ দিয়ে মনে হচ্ছে ভিউর পেছনে ছুটছি, ভিউর পেছনে ছুটছি। প্লিজ বলুন না, প্লিজ। সঠিক সাংবাদিকতা যিনি করেন, যোগ্যতা সম্পন্ন তাকে আমরা জানবো। এই ভিউ সাংবাদিকতার পিছনে দৌড়াতে গিয়ে আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো তারাও এখন মাল্টিমিডিয়ার মতো ভিউ সাংবাদিকতার পেছনে দৌড়ায়। সেখান থেকে আমাদের যে সঠিক তথ্য, আমরা যে সাংবাদিক তারা আমাদের হচ্ছে আমাদের দর্পণ হিসেবে কাজ করে, তাদের কাছ থেকে আমরা সঠিক তথ্য পাবো। এই যে এখন যে সিচুয়েশনটা হয়েছে, যদি আমি গ্রামে যে কাউকে বলি যে সাংবাদিকতা জোর, এটা তার চলবে, টাকা কামানোর দাম দেয়, এই ধরনের যে নেগেটিভ স্পেস গুলো তৈরি হয়ে গেছে, যেখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ তৈরি করব সমাজের জন্য, সেখানে রিপোর্টিং এবং সাংবাদিকতাকে নেগেটিভ স্পেস হিসেবে এখন দেখছি। এটা পিছনে ভিউ সাংবাদিকতা কতটুকু দায় বা কি নিয়ে, এটার জন্য কিভাবে আমরা এটাকে পজিটিভ হয়ে আনতে পারি? আচ্ছা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবার বিষয় আছে, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যখন একটা ফ্লো তৈরি হয়, ফ্লো মানে হচ্ছে যখন আপনি দেখবেন যে আগুন লাগার ঘটনা ঘটে, তখন দেখবেন যে পর পর কিছু ঘটনা ঘটতে থাকে। মিরপুরে আগুন লাগলো, এর কদিন পর চট্টগ্রাম ইপিজিতে আগুন লাগলো, তার একদিন পর হচ্ছে বিমানবন্দরে আগুন লাগলো, এখানে আগুন লাগলো, সেখানে লাগতেই থাকে। যখন কোনো ধর্ষণের ঘটনার খবর আসতে থাকে, দেখবেন যে এটা হতেই থাকে। অ্যাক্সিডেন্টের খবর আসতে থাকে, হতেই থাকে। আমি বলছি যে একটা ফ্লো থাকে। এই জেনারেশনের ফ্লোটা হচ্ছে, যেহেতু ফেসবুক, ইউটিউব এবং ভিউর সঙ্গে টাকা সম্পৃক্ত, ফলে মানুষের সহজাত প্রবণতা হচ্ছে আমি আয় করব, ব্যয় করব। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন ব্যবসা বাণিজ্য খারাপ, অর্থনীতি খারাপ, সামগ্রিক পরিস্থিতি খারাপ। কে না চায় যে টাকা রোজি করবার জন্য? সেই জন্য হয়তো ভিউর পিছনে ছুটছে, মূলধারার মানুষজনও ছুটছে। কিন্তু আবার এটাও সত্য যে অথেন্টিক সংবাদ জানবার জন্য মানুষ কিন্তু মূলধারার গণমাধ্যমেই ফিরে আসে। আস্থার জায়গা, নির্ভরতার জায়গা কিন্তু এখনো কিন্তু আমরা চিন্তা করি যে ঠিক আছে এই পেপারটা আমরা দেখে নিই। বাট আমি যে কথাটা বলছি যে রূপান্তরটার সঙ্গে আপনাদের অ্যাডাপ্ট করতে হবে। আপনারা ওয়াশিংটন পোস্ট শুনেছেন? এটা এখন প্রকাশিত হচ্ছে, দেখেছেন কখনো অনলাইনে? আচ্ছা, আরো সহজ করে বলি, ওয়াশিংটন পোস্ট বন্ধ হয়ে গেছে আরো অনেক দিন আগে। অথচ পৃথিবীর প্রভাবশালী একটা পত্রিকা হচ্ছে ওয়াশিংটন পোস্ট। এখন তারা শুধু অনলাইন সংস্করণগুলো চালাচ্ছে। তার মানে কি? তার মানে একটা রূপান্তরের মধ্য দিয়ে তারা যাচ্ছে। এখন যারা ভিউ সাংবাদিকতা করছি, আমরা করছি, আপনি করছেন, আপনার কারণ কি? কারণ হচ্ছে মানুষ এটা দেখতে চাচ্ছে। কিন্তু অথেন্টিক নিউজের জন্য কিন্তু আবার মূলধারার গণমাধ্যমেই আসছে। সেক্ষেত্রে আমাদের অনেক দায় আছে। ওই যে আমি বললাম যে
যেখানে টাকা আছে সেখানে ওই দায় অদায় চিন্তাটা পরে করে মানুষ। বাট সাংবাদিকতা করতে হলে আপনাকে, আমি যেটা বলি যে দায়িত্বের সঙ্গে আপনার দায় থাকতে হবে। দায়িত্ব মানে হচ্ছে আপনার 8 ঘন্টা আপনার ডিউটি, 8 ঘন্টা করে আমি চলে গেলাম, বাট এটা করলে সাংবাদিকতা হবে না। আপনাকে এর বাইরে থাকতে হবে, যতটা সময় দিলে আপনার কাজটা পরিপূর্ণ হয়। একটা প্যাকেজ করা মানে হচ্ছে, প্যাকেজ শব্দটা বুঝবেন না, হ্যাঁ, ধর আমরা বললেন যে হজ প্যাকেজ ঘোষণা করেছে এত টাকা, সরকারি প্যাকেজ এত টাকা, বেসরকারি প্যাকেজ এত টাকা। মানে প্যাকেজ মানে হচ্ছে এর মধ্যে কি কি থাকে, ঠিক আছে? এখন ধরেন আমি আপনার বলতে পারি একটা, মানে কি কি থাকে সেটা শুনলে আপনারা রিলেট করতে পারবেন কিনা আমি জানি না। তখন কোনো একটা ঘটনা ঘটে, রিপোর্টার সবার আগে কিভাবে জানায়? টিকারের মাধ্যমে। মানে নিচে এখানে লেখা ওঠে যে এই জায়গায় 10 জন মানুষ মারা গিয়েছে। তার মানে প্রথম কাজ হচ্ছে সে নিউজ রুমে ইনফর্ম করে যে আমি এখানে দেখেছি 10 জন লোক মারা গিয়েছে, এটাকে দাও, তুমি জানাও ঘটনাটা সবার আগে টিকার মাধ্যমে। তারপর কিভাবে জানায়? আচ্ছা, লাইভ করে। আর কি করতে পারে? লাইভ করে, প্যাকেজ করে। ওকে ফাইন, লাইভ করার প্যাকেজ করার আগে কি করতে পারে? আরো সঙ্গে সঙ্গে ডিজিটালে বলতে পারে একটা ফটো কার্ড দাও, একটা ফটো কার্ড দিতে পারে, রাইট? ওই যে আপনারা দেখেন না যে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করেছে, আর কি করতে পারে? তখন তার কাছে ছবি নাই, সে কি করতে পারে? একটা প্রেজেন্টার এন্ডোর্স করতে পারে, প্রেজেন্টারকে দিয়ে একটা ঘোষণা দিতে পারে যে এখানে এই হয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, রাইট? তখন আমাদের খুব সম্ভবত যমুনা টিভিতে যখন আমি, মানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা সবকিছু রেখে প্যাকেজের মধ্যেই প্রেজেন্টার এন্ডোর্স করিয়েছি, কারণ এটা অনেক বড় একটা ঘটনা। তার মানে কি? তার মানে প্রথম টিকার দিতে পারেন, তার মানে আপনি ফটো কার্ড দিতে পারেন, নিউজটা দিতে পারেন, আপনি প্রেজেন্টার এন্ডোর্স করতে পারেন। ততক্ষণে আপনি দেখেন যে ও কানেক্টিভিটি আপনার হয়েছে কিনা, কারণ আপনি চাইলেই তো সঙ্গে সঙ্গে কানেক্টিভিটি পেয়ে যাবেন না। তাকে আপনি লাইভে নিয়ে আসতে পারেন, ওই ছবি নিয়ে আসতে পারেন, বক্তব্য নিয়ে আসতে পারেন, দেন সবকিছু হওয়ার পর আপনি প্যাকেজ করতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার আপনি সংবাদটা ভুলে যান। আপনি যখন প্রথম কোনো একটা ঘটনা ঘটে, আপনি আপনার বাবা মাকে তো ফোন দিবেন, যাবো আমি স্কুলে গিয়েছিলাম, আমি হচ্ছে যে ফার্স্ট হয়েছি, রাইট? এই ফোনটা তো আপনি প্রথম দিবেন। রিপোর্টার কোনো ঘটনা প্রথম হচ্ছে টিকারের মাধ্যমে জানায়, এখন ফটো কার্ড দেয়, অনলাইনে নিউজ করে, প্রেজেন্টার এন্ডোর্স করে, তারপর হচ্ছে সে না হলে কোনো ছবি নাই, সে গ্রাফিক্যাল কোনো প্রেজেন্টেশন করে। ধরেন যে নাইখংছড়ির কোনো দুর্গম এলাকাতে গোলাগুলি হয়েছে, রাইট? আমি ছবি পাচ্ছি না, তখন আমি কি করব? আমি নাইখংছড়ির একটা, যেটা মিন করে যেটা নাইখংছড়ি, আমি সেটা নিব, নিয়ে হলেও আমি ইনফরমেশনটা দিব, দেন হচ্ছে আমি প্যাকেজ করব। প্যাকেজের শুরু থেকে কি থাকে সেগুলোকে আপনি জানেন? জানবার কথা না, কি থাকে বলেন? আচ্ছা, সমস্যা হচ্ছে সব হচ্ছে যে একাডেমিক পড়াশোনা করেছেন, রাইট? এটা খুব দরকার। থিওরি বেসড, ওগুলো ভেঙে ফেলেন, নিজেই থিওরির জনক হন। ওই যে পিথাগোরাস পড়েন না আপনারা? ভুলে যান সব পিথাগোরাস, কিন্তু তার আগে পড়ে ভুলতে হবে, ঠিক আছে? না পড়ে ভোলা যাবে না। আপনি কিছু বলতে চেয়েছিলেন, প্লিজ বলেন না। প্লিজ বসুন, বসুন, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, বসুন না প্লিজ, বসুন, 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 প্লিজ বলুন। আপনি বললেন পড়তে, তো আমি এখন বসে পড়লাম, আপনার কথা বললাম, সাথে আমি সাংবাদিকতা পড়েছি, ওই বিগত অভিজ্ঞতাটা পড়লাম, পড়ে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে কি সাংবাদিক আর কি সাংবাদিক না, যেহেতু আপনারা মেইন স্ট্রিমে থাকেন, আপনারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন, সেই বিষয় নিয়ে আপনারা কতখানি কাজ করতেছেন, যেহেতু আপনারা সমাজের প্রতি দায়বদ্ধ এবং পরিবর্তন চান, এই পরিবর্তনের পিছনে আপনারা কতখানি কাজ করতেছেন এবং করলে ভালো, আর যদি কাজ না করে থাকেন সেটা কেন হচ্ছে না? এবং একটা শব্দ বেরিয়েছে পত্রিকা পড়তে গিয়ে আমি পাই যে সাংবাদিকতার সংস্কার, সে বিষয়টা আপনি কিভাবে দেখেন? যেহেতু আপনি হেড অফ নিউজ হিসেবে দায়িত্বে আছেন, এটা মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় চ্যানেলে আপনি আছেন, সে বিষয়টা যদি আমাকে। ওকে, ঠিক আছে, বলছি। প্রথমত হচ্ছে আমি কোনো কাজ করছি না এই বিষয়ে, কারণ আমি মনে করি যদি 18 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক সাংবাদিক হয়, আমার কোনো অসুবিধা নেই। কেউ সাংবাদিক হতে চাইলে আমি তাকে বাধা দিতে যাব না। এটা বিচার করবে হচ্ছে জনগণ, বিচার করবে হচ্ছে সাধারণ মানুষ, বিচার করবে হচ্ছে বাংলাদেশ। এখন ধরেন একজন, আপনি তাকে বললেন যে এই ভিউ সাংবাদিক, ইউটিউব সাংবাদিক, ভাই আপনার মূলধারা সাংবাদিকের চেয়ে ওদের কন্টেন্ট অনেক বেশি দেখছে, আপনি তাকে বাধা দিবেন কিভাবে? যখন একটা প্রবাহ হয়, ফুল ফুটলে তাকে ফুটতে দিতে হবে। যদি সেটা নিয়ে কাজ করবার থাকে, সরকার একটা শৃঙ্খলার মধ্যে আনে,
সেটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সংস্কার কমিটি কিছু প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনাগুলো দেখবে একটা শৃঙ্খলার মধ্যে কিভাবে আনা যায়। আমি বলছি যে কোনো কিছুকে রিজিট না করতে, গলা টিপে না ধরতে, বরং কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা যায় সেটা হচ্ছে আমার। আর দ্বিতীয়ত কি প্রশ্ন করেছেন বলতো? পরিবর্তন এবং সাংবাদিক সংস্কার যে টার্মটা উঠেছে 5 আগস্টের পরে, সেই বিষয়ে কতখানি কাজ এগিয়েছে আপনি ভালো জানবেন। না, সাংবাদিক সংস্কার যেই কমিটি হচ্ছে ওরা কিছু সুপারিশ দিয়েছে, এখন পর্যন্ত বোধহয় খুব একটা আমলে নেয়নি। আমি বললাম তো আমি এগুলার মধ্যে নাই। কিন্তু আপনারা তো পরিবর্তনের কথা বলেন, সমাজে ধরেন একটা যে কোনো বিষয় নিয়ে আপনারা পরিবর্তনের কথা বলেন বা রিপোর্টিং করেন, কিন্তু কেন আপনারা এটা করছেন না বা করা হচ্ছে না, এইটা করছি না তা না। এটার জন্য একটা কমিটি করা হয়েছে, রাইট? তারা কমিটি প্রস্তাবনা দিয়েছে, সেগুলা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, আমি বলছি আমার ব্যক্তিগত কথা, ঠিক আছে? আমি কোন রকম সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত না, কোন রকম মানে ইউনিটির সঙ্গে জড়িত না। আমি সব সময় শুধুমাত্র আমার কাজটা করে যাই। আর সাংবাদিক সংস্কার কমিটি, এই কমিটি, আপনি কখনো ভাবেন? আমি ভাবি একটা সময় আমি যখন সচিবালয়ে যেতাম, এক্সকিউজ মি, সচিবালয় হচ্ছে সচিবরা নিচে পিয়ন পাঠিয়ে বা কাউকে পাঠিয়ে নিয়ে যেত। এখন নানা তবদিল করে সচিব। আমি নিজে নিজে উপলব্ধি করি যে সাংবাদিক শব্দটা ধীরে ধীরে কেন সাংঘাতিক হয়ে গেল গ্রামে গঞ্জে। আমার একটা অ্যানালাইসিস আছে, কিন্তু সেটা আমি অন্য কারোর উপর চাপিয়ে দিই না। ধরেন আমাদের যে এলাকা, সেখানে 11টা সাংবাদিক সমিতি আছে থানা পর্যায়ে। এখন আমি কি করব বলেন? ওদেরকে বলবো যে তোমরা করো না? না না না, আমি আপনার কথা বলছি না, আমি আপনার সঙ্গে কাউন্টার দিচ্ছি না। দিস ইজ নান অফ মাই কনসার্ন, সেটা গভর্নমেন্টের বিষয়ে। আমি বলছি যে যেভাবে করতে চায় সেটা গভর্নমেন্ট একটা ডিসিপ্লিনের মধ্যে আনবার চেষ্টা করছে। আই থিঙ্ক উইদিন ফিউ ডেজ একটা ডিসিপ্লিনের মধ্যে আনবে। কিন্তু আইন দিয়ে কি ডিসিপ্লিন করা যায়? চুরির বিরুদ্ধে আইন আছে না? ধর্ষণের বিরুদ্ধে আইন আছে না? সুতরাং মানব সমাজে এরকম অনেক কিছু থাকবে, এটা নিয়ে যাবে। কোনো কিছু প্রিসাইজ না, কোনো কিছু ধরেন আমি এখানে কথা বলছি বলে আমি খুব ঠিক আপনি খুব বেঠিক এরকম ভাববার কোনো কারণ নাই। আমি তো বারবারই বলি যে আমার চেয়ে আপনি ঠিক, আমার চেয়ে আপনি ভালো জানেন, আমার চেয়ে আপনি ভালো বলতে পারেন, কারণ এটা আমি বিশ্বাস করি। শুধুমাত্র সুযোগের অপেক্ষা। একটা ছেলে যে রিপোর্টিং করে আপনাকে দিলে আপনি এর চেয়ে ভালো হয়তো রিপোর্টিং করতে পারবেন, কিন্তু আপনি স্কোপটা পাচ্ছেন না বলে আপনি সেই কথাগুলো বলতে পারছেন না। এমন একদিন আসবে আপনি এখানে দাঁড়াবেন, আরো ছেলেমেয়েরা এখানে বসে থাকবে, পরে তখন মনে হবে যে না আমি তো পারি। বলে আমি বলছি যে আপনি কনফিডেন্ট হন, আপনি জানেন, আপনি পারেন, আপনার উপর সেই আত্মবিশ্বাসটা রাখেন। এর বাইরে আমার কিছু বলবার নেই। আমি শুরুতেই একটা কথা বলেছি যে আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার জ্ঞান নেই, কিন্তু আমি আপনাদের সঙ্গে কিছু ইন্টারাকশন করতে চাই, মিথস্ক্রিয়া করতে চাই, আপনার ভাবের আদান প্রদান করতে চাই। আমি বিশ্বাস করি আমি যতটুকু কথা বলেছি আপনি একবার হলেও চিন্তা করবেন আমার কথা, যে এই কথাটা হয়তো অন্যরকম। কারণ আমি বিশ্বাস করি আমাকে নিয়ে চিন্তা করার 1 সেকেন্ড সময় আপনাদের নাই। বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, আরো ক্লিয়ার করে বলি। একটা ক্লাসে বা একটা ইন্টারাকশন সেশনে যদি একটা শব্দ কারো মনে পড়ে, তার ব্রেইনস্টর্মিং এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে চেঞ্জ করবার জন্য বেশি শব্দ লাগে না। আপনি রবীন্দ্রনাথের কোনো একটা লাইন পড়ে হয়তো আপনার ভালো লাগতে পারে। ধরেন আপনি হেলাল হাফিজের নাম শুনেছেন কেউ, রাইট? ওর একটা কবিতা আছে অশ্লীল সভ্যতা। ও বলে যে নিউট্রন বোমা বুঝো মানুষ বুঝো না। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমি যখন প্রথম পড়লাম এটা, যে কি অদ্ভুত মেধাবী মানুষ। মানে আমার তো সারা জীবনে এরকম শব্দ আসবে না। আমি যদি পাতার পর পাতা লিখতে থাকি আমার এরকম শব্দই আসবে না। আমার এত লেগেছে এই শব্দটা। কখনো কখনো এরকম হতে পারে। ওর হেলাল হাফিজ তো মারা গিয়েছে মনে বছর 2 হলো শামীম ভাই, নাকি বছর খানিক হলো। তো আমি যখন আমার অনেকগুলো কবিতা তার খুব পছন্দ ছিল। একটা লাইন ছিল এরকম যে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে 5 দুপুরের নির্জনতা খুন করেছি। তখন আমার মনে হলো আরে ইন্টারমিডিয়েটে আমার এরকম একটা সিনারিও হয়েছিল। ঠিক আছে, এত সুন্দর লেখে একটা মানুষ, মানে কিভাবে সম্ভব? আপনি রবীন্দ্রনাথের কবিতা পড়বেন বলে যে আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। ও বলে যে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আর কি কিছু বলা লাগে?
কোটি কোটি পেজ লেখা লাগে। সাংবাদিক তো বেসিক্যালি রবীন্দ্রনাথ। এখন আমরা বলি যে প্যাকেজ কমাও, ডিউরেশন কমাও, টাইম ছোট করো, আমাদের বিজ্ঞাপন আছে, এ আছে, সে আছে। আর ও বলে যে আমাদের গেছে যেদিন একেবারেই গেছে। বলে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। প্যাকেজ তো ছোট হয়ে গেছে, ইন্টু তো ছোট গল্প হয়ে গেছে। আপনার প্যাকেজ যত বেশি ছোট গল্প করতে পারবেন তত আপনি হিট। এই জন্য আমি বলি যে আপনারা বই পড়ুন, গল্প পড়ুন, কবিতা পড়ুন। হ্যাঁ, দেখতেই চাই না, রাইট। আমাদের ধৈর্য শক্তি কমে গেছে, এর মধ্যেই চলতে হবে। আমার সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা। আমার 2টো বাচ্চা আছে, আপনারা দোয়া করবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা। কোনো কাজে আপনারা আমাকে জানাবেন শামীম ভাইয়ের মাধ্যমে, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।